এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। নতুন যে প্রাথমিক রিক্রুটমেন্ট চলছে এবং 2016 যে ড্রাফট রুলস অনুযায়ী রিক্রুটমেন্ট চলছে, সেই রিক্রুটমেন্ট রুলস চ্যালেঞ্জ একটি মামলা আজ কিন্তু কলকাতা হাইকোর্টে কোর্ট নাম্বার 14 জাস্টিস বিভাস পট্টনায়কের বেঞ্চে উঠেছিল। তো পুরো শুনানিতে কি কি হলো বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে বলবো। প্রায় শেষের দিকে শুনানিটি হয়েছে প্রথম হাফে। তো এখানে পিটিশনার পক্ষে অ্যাডভোকেট কি দাবি ছিল, বিচারপতি কি বললেন এবং পর্ষদের পক্ষ থেকে যে সমস্ত অ্যাডভোকেটরা ছিলেন তাদের কি দাবি রয়েছে, মামলাটি কবে রাখলেন, পুরো বিষয়টি শুনে নিন। তো প্রথমত তিনি যে 2016 যে রুলসটি কিভাবে এখানে বৈষম্যতা হারাচ্ছে, ইকুয়ালিটির উপরে আঘাত আনছে, সেটা তিনি বুঝিয়ে বলেন। যেখানে মূলত চ্যালেঞ্জ একাডেমিক মার্কস, টেট মার্কস এইগুলো নিয়ে মূলত চ্যালেঞ্জ করে যে টেট ওয়েটেজ এখানে 5 এবং একাডেমিক ওয়েটেজ এখানে বেশি, এখানে টেট ওয়েটেজটি বাড়ানো হোক, সেই কথা মূলত প্রথম থেকে তিনি শেষ পর্যন্ত বলতে চান। তো অলরেডি অ্যাডপ্টেড ডিফারেন্ট স্টেট, ত্রিপুরা থেকে শুরু করে অন্য অন্য স্টেট এই নিয়ম বা রুলস মেনে চলছে। 2012 সালে যে প্রাইমারি রিক্রুটমেন্ট রুলস হয়েছিল বা 2012 সালে টেট থেকে 2014 সালে যে রিক্রুটমেন্টটা সম্পন্ন হয়েছিল, এটা 2014 টেট নয়, 2012 সালে টেট থেকে 2014তে রিক্রুটমেন্ট সম্পন্ন হয়েছিল। সেখানে টেট ওয়েটেজ ছিল 40, কিন্তু এখানে এসে তারা কমিয়ে 5 করছে। উনি এটা বোঝাতে চান পিটিশনার অ্যাডভোকেট যে টেটটা এই চাকরি পরীক্ষার প্রবেশ কাঠি বলা যেতে পারে। এই রিক্রুটমেন্টে প্রবেশ করতে গেলে টেট পাস সবচেয়ে গুরুত্বপূর্ণ, টেট পাস না হলে সে বসতে পারবে না। তো সেখানে টেট পাসটাকে এতটাই গুরুত্ব দেওয়া হচ্ছে, টেট একটা কোর্স না, পরীক্ষা, যেখানে 5 মার্কস দেওয়া হচ্ছে, সেই টেটটাকে ভ্যালুটা কমিয়ে দিয়ে এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকটাকে বেশি জোর দেওয়া হচ্ছে। উচ্চ মাধ্যমিকের মার্কসটা এমনই, এখান থেকে 10 বছর 15 বছর আগে দেখা যাচ্ছে মার্কসের পরিমাণ খুবই কম থাকতো, তখন কোশ্চেনের প্যাটার্ন অন্য ছিল। এখন সব 90% 80% মানে যথেষ্ট তাদের জন্য। তারা টেটের মধ্যে যে মার্কসটা বেশি পেলেও তারা সেখানে লড়াই করতে পারছে না, কোনো রকমে বিচ্যুত হচ্ছে লাইন। এইভাবে তিনি বোঝানোর চেষ্টা করেন। তারপর বলেন ভায়োলেশন অফ ইকুয়ালিটি, সেটাও বলেন, বিচারপতি বলেন যে কোথায় ইকুয়ালিটি খণ্ডন হচ্ছে, সেটাও তিনি আরো গুরুত্ব সহকারে বুঝিয়ে বলেন এবং বলেন যে মৈত্র কমিটির রিপোর্ট অলরেডি ডিসিশন নিয়ে রয়েছে, কিছু দূর এগিয়েছিল, মৈত্রী কমিটি একটা ডিসিশন নিয়েছিল কিন্তু সেই ফাইনাল ডিসিশন আসেনি। মৈত্রী কমিটির রিপোর্ট অল ডকুমেন্টস আমি অ্যানেক্স করেছি মৈত্রী কমিটির রিপোর্ট সহ। প্লিজ এনি ডে ফিক্স, কোন একটা ডেট ফিক্স করুন, কারণ ইন্টারভিউ স্টার্ট হয়ে যাবে আমাদের, এটা তিনি বোঝানোর চেষ্টা করেন পিটিশনার অ্যাডভোকেট। তখন আপনারা দেখেছিলেন যে বোর্ডের পক্ষে যে অ্যাডভোকেট দুজন ছিলেন, রাতুল বিশ্বাস ছিলেন এবং সুবীর সান্যাল স্যার ছিলেন, বলেন যে ইন্টারভিউ অলরেডি গোয়িং অন, ওরা ওই নোটিফিকেশন দেখেই বা 2016 রিক্রুটমেন্ট রুলস দেখে এখন আবেদন করে অন্য কিছু দাবি করছে। তো সুবীর সান্যাল বলেন ডিরেকশন অফ এফিডেভিট জমা দেওয়ার জন্য দাবি করেন। তখন পিটিশনার অ্যাডভোকেট বলেন অল আর অ্যাডমিটেড ডকুমেন্টস, সবার কাছে এটা জানা ডকুমেন্টস, এখানেও অ্যাফিডেভিটের প্রয়োজন, কারণ দীর্ঘদিন ধরে এই মামলাটি চলছে, রিপোর্ট জমা দিয়ে প্লিজ ফিক্সড আ ডেট স্যার। তখন পিটিশন অ্যাডভোকেট বলেন বিচারপতির দিকে তাকিয়ে যে একটি ডেট ফিক্স করুন। তখন সুবীর সান্যাল বলেন রিকোয়ার্ড অ্যাফিডেভিট। জাজ বলেছেন রিপোর্টটি কোথায়, তো বলছে রিপোর্ট অ্যানেক্স করা হয়েছে। রিপোর্ট বলতে অলরেডি রিপোর্ট জমা দেওয়ার বিষয় নেই, অলরেডি মৈত্র কমিটির রিপোর্ট যেটি দিয়েছে সেটা এখানে অ্যানেক্স করা হয়েছে। পিটিশন অ্যাডভোকেট রিপোর্ট অলরেডি ফাইল ইট অ্যান্ড অ্যানেক্স করা হয়েছে, কোনো একটা ডেট দিন। তখন জজ বলেন 2 উইকস এরা রিপ্লাই দেবে, তারপর 3 উইকস এবার অপোজিশন দিচ্ছিলেন, এরকম একটি বিষয় উঠে এসেছিল 2-3 সপ্তাহের মতো। কিন্তু সিনিয়র অ্যাডভোকেট যিনি সুবীর সান্যাল ছিলেন বোর্ডের পক্ষ থেকে, তিনি বলেন আরও একটু বেশি দিনের প্রয়োজন, আমি এত তাড়াতাড়ি এই কাজটা সম্পন্ন করতে পারবো না, সেই জন্য 2 উইকসের মধ্যে এরা দেবে, 5 উইকসের মধ্যে ওরা রিপ্লাই দেবে, দিয়ে মামলার শুনানি আবার শুরু হবে। তো সুতরাং এই ডেটটা আবার দীর্ঘায়িত হয়ে গেল, 1 মাস অতিক্রান্ত হয়ে গেল। এদিকে পিটিশনার অ্যাডভোকেট বারবার ভয় পাচ্ছে যে ডেট ফিক্স না করলে যদি তারা অ্যাফিডেভিট জমা না দেয়, তখন বিচারপতি বলে দেন যে এখানে হিয়ারিং যেমন ডেট আসে তেমন চলে আসবে, হিয়ারিং এর ডেট আসবে, ডেট কোনো ফিক্স করেনি, কিন্তু হিয়ারিং এর জন্য শুনানির জন্য এইটি নির্দিষ্ট টাইমে লিস্টেড হয়ে যাবে। তারপরে পিটিশনার পক্ষে অ্যাডভোকেটের ওনার একটা দাবি ছিল অ্যাকশন টেকেন অ্যাভয়েড বাই দ্য রিট পিটিশন। এই যে অ্যাকশনগুলো সমস্ত প্রক্রিয়াটি এই রিট পিটিশনের উপরে ভিত্তি করে হোক, এই যে তাদের পরীক্ষা বা তাদের এই বিষয়গুলো রিট পিটিশনের উপরে ডিপেন্ড করুক, বা এই যে কর্ম প্রক্রিয়াগুলো রিট পিটিশনের উপরে ডিপেন্ড করুক, এটা তিনি দাবি করার চেষ্টা করেন এবং সেটা জজ
সেখানে গুরুত্ব আরোপ করেনি। সুবীর সন্ধান সেখানে একটু মুচকি হাসলেন যে যে এই বিষয়টা কি করে হয়, এরকম একটি বিষয় বলতেছেন। তারপর অনলাইনে অ্যাপিয়ার করেছিলেন এনসিটির পক্ষে ইকুল, যেহেতু এনসিটির বিষয় রয়েছে, রুল ফ্রেমের ব্যাপার রয়েছে, এনসিটি রুলস ফ্রেম করে সবকিছুই। তো এনসিটির অ্যাডভোকেটও ছিলেন, তিনি বলেন অলরেডি এনসিটি অলসো ফাইল এভিডেভিট, এনসিটিও এভিডেভিট আকারে জমা দেবেন। এই হচ্ছে বিষয়। তাহলে এই দুই পক্ষ থেকে এভিডেভিট জমা দেবেন এবং থার্ড পক্ষ থেকে রিপ্লাইও দেবেন, অপোজিশন থেকে বা পিটিশনের পক্ষ থেকে রিপ্লাই দেবেন। এই হচ্ছে বিস্তারিত আপডেট। পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ।